আশা করি সবাই ভালো আছো। আজকে গাঁঠির সঙ্গে কিভাবে লিখতে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকে আছো যারা গাঁঠির সঙ্গে লিখতে অনেক হিমশিম খাও বা গাঁঠির সঙ্গে সঠিকভাবে লিখতে পারো না। তো যাদের জন্য গাঁঠির সঙ্গে লিখতে অসুবিধা হয় তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। তো শুরু করা যাক। তো গাঁঠির সঙ্গে লেখার এই প্রসেসটাকে আমি কয়েকটা স্টেপে ভাগ করে দেখাবো। তো আমি উদাহরণ হিসাবে সালফেটের গাঁঠির সংকেত কেমন, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সালফেট বা যে কোনো যৌগমূলক হোক না কেন, আমরা জানি যে বিশেষ করে খনিজ অ্যাসিড গুলোতে একটা করে মূলক থাকে, তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যাসিডটা গঠিত হয়, বা তাদের সাথে মূলকগুলোর সাথে ধাতু কিংবা ধাতু নিয়ে ক্রিয়াশীল কোনো মূলক যুক্ত থেকে লবণ গঠিত হয়। এই জন্য মূলকের যদি আমরা গাঠনিক সংকেতটা বুঝতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারবো যে ওই যৌগটার গঠন কেমন হবে। তো সালফেট এইটার গাঠনিক সংকেত লিখতে গেলে আমাদেরকে কতগুলো কৌশল অবলম্বন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এরকম যে আমাদেরকে আগে দেখতে হবে এই যে পরমাণুগুলো এখানে আছে তাদের যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত। সেটা কি রকম? যেমন এখানে সালফার, সালফার হচ্ছে একটা গ্রুপ 16 এর মৌল, তাই এর যোজ্যতা স্তরে ইলেকট্রন হচ্ছে মোট 6টা। সালফার আছে একটা, তাহলে 6 গুণন 1 সালফার ইলেকট্রন সংখ্যা, যোগ অক্সিজেন, এটা গ্রুপ 16 এর মৌল, তাই এর যোজ্যতা স্তরে ইলেকট্রন হচ্ছে 6টা, অক্সিজেন যোজ্যতা হচ্ছে 4টা, তাই গুণন হচ্ছে 4, 4 6 24, যোগ এখানে আরো 2টা ইলেকট্রন আছে, না হলে তো 2 মাইনাস হতো না, তাই না? এই জন্য এখানে আর একটা 2 যোগ করতে হচ্ছে। তাহলে মোট যোগফলটা হচ্ছে আমাদের 24 6 30 আর 2 হচ্ছে 32, মোট ইলেকট্রন হচ্ছে 32টা ইলেকট্রন। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি হবে, যে মূলকটার আমরা গাঠনিক সংকেত লিখবো সেটার যে পরমাণুগুলো আছে তাদের যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন কতগুলো আছে সেটাকে হিসেব করবো। তাহলে প্রথমটার নাম হলো আমরা মোট ইলেকট্রন হিসেব, মোট ইলেকট্রন সংখ্যা আগে হিসেব করতে হবে, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং পারিপার্শ্বিক পরমাণুগুলোকে আমরা চিহ্নিত করে কেন্দ্রীয় পরমাণু চতুর্পাশে আমরা পারিপার্শ্বিক পরমাণুগুলো লিখব। যেমন এখানে সালফার এবং অক্সিজেনের মধ্যে কাকে কেন্দ্রীয় পরমাণু মনে হচ্ছে? নিশ্চয়ই সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর অক্সিজেন হচ্ছে পারিপার্শ্বিক পরমাণু। এখন যদি তোমাদের মনে হতে পারে যে কিভাবে বুঝবো যে কেন্দ্রীয় পরমাণু কে, তো কেন্দ্রীয় পরমাণু কে হবে এটা বুঝবার ছোট্ট একটা উপায় হচ্ছে যে যার একাধিক জারণ সংখ্যা আছে বা যার একাধিক যোজনী আছে বা যে যোজনী সম্প্রসারিত করতে পারে তাকে কিন্তু আমরা কেন্দ্রীয় পরমাণু হিসেবে বিবেচনা করি, আর যে পারে না তাকে আমরা পারিপার্শ্বিক পরমাণু হিসেবে বিবেচনা করতে পারি। তো যেহেতু সালফার অষ্টক সম্প্রসারণ করতে পারে, সালফারের যোজনী গুলো 2 4 6 হয়, এই জন্য সালফার হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু আর অক্সিজেন হচ্ছে পারিপার্শ্বিক পরমাণু। এই কেন্দ্রীয় পরমাণু চতুর্পাশে আগে আমরা এই পারিপার্শ্বিক পরমাণুগুলোকে লিখবো। তো যেহেতু আমাদের পারিপার্শ্বিক পরমাণু 4টা আছে, তাহলে আমরা একটু এভাবে লিখতে চাই যাতে আমাদের আহ একই সমতলে একটা বর্গের 4 শীর্ষবিন্দুর দিকে আমাদের এই পারিপার্শ্বিক পরমাণুগুলো থাকে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তাহলে দ্বিতীয় স্টেপে আমরা নাম দিতে পারি কেন্দ্রীয় পরমাণু এবং পারিপার্শ্বিক পরমাণুর অবস্থান দেখানো। কেন্দ্রীয় ও পারিপার্শ্বিক পারিপার্শ্বিক পরমাণুর পারিপার্শ্বিক পরমাণুর আপেক্ষিক অবস্থান। ঠিক আছে, আপেক্ষিক অবস্থান একটা আমরা দাঁড় করালাম। এখন এই যে এদের আপেক্ষিক অবস্থান আছে, এখন আমরা যে কাজটা করব এদেরকে আমরা এক বন্ধনের মাধ্যমে যুক্ত করে দিয়ে আমরা একটা কঙ্কাল একটা স্ট্রাকচার লিখবো। তো এই বন্ধনের মাধ্যমে যখন আমি যুক্ত করলাম তখন প্রত্যেকটা বন্ধনে তো 2টা করে ইলেকট্রন থাকে। তো যেহেতু আমি 4টা বন্ধনের মাধ্যমে আমি যুক্ত করেছি, তাই আমার যে মোট যত 32টা ইলেকট্রন ছিল, এখান থেকে আমার 4 দুগুণ 8টা, অর্থাৎ 4টা বন্ধনে প্রত্যেকটা 2টা করে ইলেকট্রন আমার কমে যাচ্ছে। গেলে আমার এখন নতুন করে যোগফল হচ্ছে, এখানে আমার ইলেকট্রন থাকতেছে আর 4 দুগুণ 8 গেলে হচ্ছে 24টা ইলেকট্রন অবশিষ্ট থাকে। তাহলে থার্ড স্টেপটা কি হবে? আমার তৃতীয় ধাপটা হচ্ছে যে কঙ্কাল গঠন লেখা। বন্ধনে আবদ্ধ করে পারস্পরিক পরমাণুগুলোকে কেন্দ্র পরমাণুর সাথে যুক্ত করে কঙ্কাল গঠন লেখা। কঙ্কাল বলা হচ্ছে যে এখনো পুরোপুরি শেষ হয়নি,
আরো কিছু হয়তো বা হবে, সেটা আমরা লিখবো, দেখি এটাকে এভাবে বলছি। তো তারপর যখন এই যে আর যে থাকলো 24টা ইলেকট্রন অবশিষ্ট থাকলো, এই 24টা ইলেকট্রন বা যে মূলকের ক্ষেত্রে যতটা ইলেকট্রন অবশিষ্ট থাকবে সেগুলো কি করতে হবে, পারিপার্শ্বিক যে পরমাণুগুলো আছে তাদের মধ্যে যোজিত স্তরে ইলেকট্রন আছে এমন সংখ্যক পরিমাণে দিয়ে আগে পূর্ণ করতে হবে। তো অক্সিজেনের যোজিত স্তরে 6টা ইলেকট্রন থাকতে পারে, তাই এখানে আমরা লিখতে পারি 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। এভাবে আমরা 4টা পরমাণু যোজিত স্তরে আমরা ইলেকট্রন গুলো দেখালাম। তাহলে 3 আর 4 12, 12 দুগুণ হচ্ছে 24 জোড়া, যেহেতু তাহলে এখানে 6, 4 6 24, তাহলে মোট 24টা ইলেকট্রন এভাবে কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল। তো আমাদের যে অবশিষ্ট ছিল এখানে 24টা ইলেকট্রন, আর আমরা অক্সিজেনকে দিয়েও দিলাম 24টা ইলেকট্রন। দৃশ্যত আমাদের আর কোথাও কিন্তু কোনো ইলেকট্রন নেই। তো আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে যে সালফেট মনে হচ্ছে যে এরকমই মনে হয় গঠন, কিন্তু সালফেট গঠনটা এরকমটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ কয়েকটা আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে সালফার কিন্তু অষ্টক সম্প্রসারণ করতে পারে। তো সালফার অষ্টক সম্প্রসারণ করতে পারে মানে কি? সালফার অষ্টক সম্প্রসারণ করতে পারে এর অর্থ হচ্ছে সালফারের যোজিতা স্তরে যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রনই কিন্তু বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে, তার মানে 6টা বন্ধন গঠিত হতে পারে। তো এই অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে সালফার বন্ধন গঠন করছে 1 2 3 4, 4টা বন্ধন গঠন করছে, অথচ তার সম্ভাবনা আছে কিন্তু 6টা বন্ধন গঠন করা। তো 6টা যদি আমরা বন্ধন গঠন করি তাহলে একটা কাজ করতে হবে হয়তো, সেটা হচ্ছে যে এই যৌগটা থেকে আমি পরে আলাদা করে একটু লিখি, এই অক্সিজেন গুলো তার ইলেকট্রন গুলোকে এখানে দিকে দিয়ে পাই বন্ধন গঠন করতে পারবে। তাহলে এবার কি রকমটা হবে? এবারটা হবে এরকম, সালফার এখানে থাকছে, এই অক্সিজেনের সাথে এই অক্সিজেন, এই অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধ মাধ্যমে যুক্ত থাকছে, তখন কিন্তু এখানে দেখো 6 জোড়া যে ইলেকট্রন ছিল তার মধ্যে 1 জোড়া ইলেকট্রন যেহেতু পাই বন্ধনে অংশ, 6টা যে ইলেকট্রন ছিল এখানে যেহেতু 6টা ইলেকট্রন ছিল তার মধ্যে যেহেতু 2টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করছে পাই বন্ধনে, তাহলে এখানে থাকতেছে আর 4টা ইলেকট্রন, মানে 2 জোড়া ইলেকট্রন। মানে এরও থাকতেছে 1 জোড়া 2 জোড়া ইলেকট্রন, এরও কিন্তু থাকছে 2 জোড়া ইলেকট্রন। আর যেহেতু এই অক্সিজেন গুলো পাই বন্ধন গঠন করেনি, তাই এদের আগে যে 3 জোড়া ইলেকট্রন ছিল সেই 3 জোড়া ইলেকট্রন কিন্তু আছে। তাহলে আমাদের তৃতীয় ধাপটা কি হলো? আমাদের তৃতীয় ধাপটা হলো যে পারিপার্শ্বিক পরমাণুকে আমরা ইলেকট্রন গুলো দিয়ে দেব, বাকি যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন পারিপার্শ্বিক পরমাণুকে দিয়ে দেব। দেওয়ার পর সালফারের ক্ষেত্রে কি হলো, যেহেতু সালফার অষ্টক সম্প্রসারণ করতে পারে, এর দ্রুত স্তরে 6টা বন্ধন গঠন সম্ভব, তাই 6টা বন্ধন গঠন করলাম। এ সময় আমরা পারিপার্শ্বিক পরমাণুর কাছে ইলেকট্রন নিয়ে এই বন্ধনগুলো গঠন করলাম। অবশ্যই এটা একটা রেজোন্যান্স কাঠামো এখানে হবে, এখানে রেজোন্যান্সের ঘটতে পারে। তার মানে এখানে যেমন এই 2টা অক্সিজেন দ্বিবন্ধন হয়েছে, এই অক্সিজেনটা কিন্তু হতে পারতো, মূলত 4টা অক্সিজেনের কিন্তু যে কোনো 2টা অক্সিজেন দ্বিবন্ধনে অংশগ্রহণ করতে পারতো। তো এইটা হচ্ছে আমাদের আহ তোমার 3 নম্বর স্ট্রাকচার গেল, তারপরে 3 নম্বর অংশ গেল। এরপরে আমরা সর্বশেষ যে কাজটা করব, 4 নম্বর কাজটা, সেটা হচ্ছে আমরা ফর্মাল চার্জ হিসেব করব। ফর্মাল চার্জ হিসেব করব। তো ফর্মাল চার্জ কিভাবে হিসেব করতে হয় এটা একটু দেখো। ফর্মাল চার্জ হিসেব করতে হয়, যে পরমাণুটার ফর্মাল চার্জ হিসেব করব সেই পরমাণুটার যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, ভিই হচ্ছে ভ্যালেন্সি ইলেকট্রন, ভ্যালেন্সি ইলেকট্রন এটা হচ্ছে ভিই। তারপর একটা মাইনাস, মাইনাস দিয়ে দিতে হবে লোন পেয়ার ইলেকট্রন, মানে মুক্ত ইলেকট্রন সংখ্যা, লোন পেয়ার ইলেকট্রন। তারপর মাইনাস দিয়ে দিতে হবে বন্ড পেয়ার ইলেকট্রন, হ্যাঁ, বন্ড পেয়ার ইলেকট্রন বা বিপি ইলেকট্রন বলতে পারি, ভাগ হচ্ছে 2। তাহলে ফর্মাল চার্জটা কি হিসেব করতে হচ্ছে? ফর্মাল চার্জ হচ্ছে কোন পরমাণু, ফর্মাল চার্জ হচ্ছে সেই পরমাণু যৌথ স্তর ইলেকট্রন সংখ্যা মাইনাস তার মুক্ত ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যা। তাহলে এখন যদি আমরা এই ফর্মাল চার্জ একটু হিসেব করি তাহলে আমরা এইভাবে মনে হয় দেখাতে পারবো। সেটা হচ্ছে দ্বিবন্ধনে আবদ্ধ অক্সিজেন গুলো, তাহলে আমি লিখতেছি ডাবল বন্ডেড অক্সিজেন, হ্যাঁ, ডাবল বন্ডেড অক্সিজেন। এই ডাবল বন্ডেড অক্সিজেন গুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যেমন এটা ডাবল বন্ডেড অক্সিজেন, এটা একটা ডাবল বন্ডেড অক্সিজেন। এই অক্সিজেন গুলোর ক্ষেত্রে ভ্যালেন্সি ইলেকট্রন কতটা? ভ্যালেন্সি ইলেকট্রন হচ্ছে 6টা। তারপর হচ্ছে বিয়োগ লোন পেয়ার ইলেকট্রন কয় জোড়া? 2 জোড়া, এখানে 1 জোড়া, এখানে 1 জোড়া, মোট 2 জোড়া। 2 জোড়া মানে কয়টা?
2 জোড়া মানে হচ্ছে 4টা, ঠিক আছে। আর এরপরে মাইনাস, তারপর কি হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন সংখ্যা ভাগ হচ্ছে 2। বন্ধনে যেহেতু 2টা বন্ধন আছে, 2টা বন্ধন মানে হচ্ছে 4টা ইলেকট্রন, মানে 2 × 2, অর্থাৎ প্রত্যেকটা বন্ধনে যেহেতু 2টা করে ইলেকট্রন থাকে, তো এরা যেহেতু দ্বিবন্ধনে আবদ্ধ আছে, তাই 2টা করে বন্ধন আর ভাগ হচ্ছে আবার 2। তো নিট যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 2 2 তো চলে যাচ্ছে, 6 - 4 হচ্ছে 0। তার মানে হচ্ছে যে এই দ্বিবন্ধনে আবদ্ধ অক্সিজেন গুলোর উপরে আর কোনো চার্জ থাকছে না, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখন আমরা দেখবো আমাদের সিঙ্গেল বন্ডেড যে অক্সিজেন গুলো আছে, সিঙ্গেল বন্ডেড, হ্যাঁ, এদের ফর্মাল চার্জটা কেমন, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন। আচ্ছা, এদের ক্ষেত্রে হিসাব করে দেখো, এদের যথেষ্ট 6টা ইলেকট্রন আছে, মাইনাস লোন পেয়ার ইলেকট্রন আছে 3 জোড়া মানে 6টা, মাইনাস বন্ধন ইলেকট্রন আছে 2 জোড়া মানে 2, মাইনাস হচ্ছে ভাগ হচ্ছে 2, সমান কিন্তু হচ্ছে কত, 2 2 হচ্ছে 1, 7 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে -1। তার মানে হচ্ছে যে ইলেকট্রন, যে অক্সিজেন গুলো সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত আছে, তার কিন্তু এইরকম করে একটা করে কিন্তু ঋণাত্মক চার্জ আছে, এটা একটা বিষয়। আর ফাইনালি সালফারের, হ্যাঁ, দেখি আমরা সালফারের ফর্মাল চার্জ কত হয়। সালফারের যদি হচ্ছে 6, যদি 6টা ইলেকট্রন 6, তার মোট বন্ধন হচ্ছে 1 2 3 4 5 6টা, তাহলে 6টা বন্ধনে, আচ্ছা তার আগে এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই, আর 6টা বন্ধনে 6 দুগুণা 12টা ইলেকট্রন আছে, ভাগ 2 দিলে এখানে হচ্ছে 6, তাহলে 6 ভাগ 4 হচ্ছে 0। তার মানে এর কোনো চার্জ নাই, এর কোনো চার্জ নাই, এর কোনো চার্জ নাই, এরও কোনো চার্জ নাই, আর চার্জ নেই। তো ফাইনালি আমরা যে কাজটা করে লিখবো সেটা হচ্ছে এভাবে আমরা লেখার পর লিখবো সালফার দ্বিবন্ধের সাথে অক্সিজেন যুক্ত, দ্বিবন্ধের সাথে অক্সিজেন যুক্ত, এই অক্সিজেন সিঙ্গেল বন্ড, সেখানে আবার মাইনাস চার্জ, এখানে সিঙ্গেল বন্ড, এখানে হচ্ছে মাইনাস চার্জ। বা আমরা এভাবে যদি না লিখি তাহলে আমরা আর একভাবে লিখতে পারবো, সেটা হচ্ছে সালফার দ্বিবন্ধন, দ্বিবন্ধন, এখানে অক্সিজেন, অক্সিজেন, আর ব্র্যাকেট দিয়ে আমরা উপরে লিখতে পারি 2-। তো এই হচ্ছে সালফেট আয়নের হচ্ছে স্ট্রাকচার। তোমরা এখন সালফেট আয়নের স্ট্রাকচার হয়তো বা মুখস্থ করে আসছো, কিন্তু এভাবে যে কোনো মূলকের কিন্তু তোমার গাঠনিক সংকেত কেমন হবে সেটা লেখা যায়। এখন বুঝতে পারছো যে এটা যদি এসিডের সাথে যদি যুক্ত হয়ে যায়, অর্থাৎ যদি এস প্লাস এর সাথে যুক্ত, তাহলে 2টা এস প্লাস যুক্ত হবে এবং তখন হবে সালফিউরিক অ্যাসিড, যার গঠনটা হবে এরকম, সালফার অক্সিজেন, অক্সিজেন অক্সিজেন, এভাবে হবে সালফিউরিক অ্যাসিড। আর যদি কোনো ধাতব লবণ হতো, মনে করা যাক যে এখানে সোডিয়াম যদি যুক্ত হতো, তাহলে আমরা কি লিখতাম, এই অক্সিজেনের পাশে আমরা সোডিয়ামকে প্লাস হিসেবে লিখতাম, এটা মাইনাস, এখানে হচ্ছে সালফার, এখানে অক্সিজেন, 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 সোডিয়াম প্লাস, এরকমটা হতো। তো এই হচ্ছে মোটামুটি যে কোনো জায়গায় গাঠনিক সংকেত লেখার একটা কৌশল। আশা করি তোমরা বিষয়টা এনজয় করেছো।